বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। চলমান সহিংসতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হন ৪২ এইচএসসি পরীক্ষার্থী। তাদের অভিভাবকরা জামিনের জন্য চেষ্টা করেন, একই সঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের জামিন দেওয়ার উদ্যোগ নেয়। মন্ত্রণালয় থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আদালতে জামিন আবেদন করতে বলা হয়। এরপরই শুনানি করে ৪২ শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়। শিক্ষার্থীদের জামিনের জন্য ১,০০০ টাকা করে মুচলেকা দিতে হয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তাতেও জানানো হয় ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। ৩৭ জন সিএমএম অলরেডি শুনানি হয়েছে, আর এখন আরেকটু এবং মঞ্জুরও হয়ে গেছে। আমরা শুধু বেলবন দিব, বেলবন দিলেই এই ৩৭ জন ছাড়া পেয়ে যাবে। যেহেতু এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষা আগামী ১১ তারিখে স্টার্ট হয়েছে, স্যার বিজ্ঞ আদালতকে অনুরোধ করলাম, সে মোতাবেক বিজ্ঞ আদালত বিবেচনা করে জামিন প্রদান করেছে। কিছুক্ষণের মধ্যেই কারাগার থেকে ছাড়া পাবে এইচএসসি পরীক্ষার্থীরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, ধন্যবাদ শুভ। আপনি খবরে একটু আগেই বলছিলেন যে আটককৃত এসএসসি যে ৪২ শিক্ষার্থী রয়েছে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। বিকেলের আজকের এই ঘটনার পর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা কেন্দ্রীয় কারাগার অর্থাৎ কেরানীগঞ্জের কারাগারের সামনে। এখানে তাদের যে মুক্ত হবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলমান আমরা দেখতে পাচ্ছি। বিকেলে সিএমএম আদালতে তাদের যে জামিন আবেদন মঞ্জুর করা হয়, সেই জামিন আবেদন মঞ্জুর করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে অভিভাবকরা এখানে আসতে শুরু করেছেন, গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন, অপেক্ষায় আছেন। আর কিছুক্ষণ পরই যেই ৪২ শিক্ষার্থীর কথা বলা হয়েছে যে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে তারা বিভিন্ন সহিংসতায় তাদেরকে আটক করা হয়েছে, সেই আটককৃত শিক্ষার্থীদের কিছুক্ষণ পরে এখানে ছেড়ে দেওয়া হবে। একটি বিষয় বলে রাখি যে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের পক্ষে যারা লড়ছিলেন তিনি যেটি জানিয়েছেন যে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের চলমান পরীক্ষায় অংশগ্রহণের কথা চিন্তা করেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা বিবেচনা করে যে সিএমএম আদালত, সেই আদালত আজকে জামিন তাদের মঞ্জুর করেছেন এবং সেই মঞ্জুর করার পরপরই কিন্তু এখানে অভিভাবকরা ছুটে এসেছেন। আর কিছুক্ষণ পরেই তাদের যে প্রিয় সন্তান, সেই সন্তানদেরকে এখান থেকে নিয়ে যাবেন। আইনজীবীর সাথে আমরা আরও যেটি জানতে চেয়েছি যে পরবর্তীতে তাদের যে আইনি সেবা বা প্রক্রিয়া, সেইগুলো দেওয়ার জন্য তারা কিন্তু স্বেচ্ছায় এখানে তাদেরকে সেই আইনি সহায়তা দেবেন বলে তারা সেটি জানিয়েছেন। এবং আরও যেটি বলা হচ্ছে যে ১,০০০ টাকা প্রত্যেক শিক্ষার্থী ১,০০০ টাকা করে জামানত সাপেক্ষেই কিন্তু তারা জামিনে মুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের যেই সামনের জায়গাটি, সেখানে কিন্তু অনেকেই ভিড় করছেন আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যম কর্মীরা আছেন, এখানে অভিভাবকরা আছেন, তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি, কয়েকজনের সাথে কথাও বলেছি যে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। অর্থাৎ এই যে একটি দুশ্চিন্তা ছিল, একটি সহিংসতার মামলা দেওয়া হয়েছিল, তাদেরকে সহিংসতার অভিযোগ করা হয়েছিল তাদের বিরুদ্ধে, চলমান পরীক্ষায় তারা বসতে পারবে কিনা, পরীক্ষা নিয়ে বা তাদের যে শিক্ষা জীবন, সেই বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। সেই উদ্বিগ্নের জায়গা থেকে কিন্তু তারা ছুটে এসেছেন জামিন মঞ্জুর হওয়ার পর। সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি, অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে যতক্ষণ না বের হচ্ছেন ততক্ষণ আসলে তাদের সেই যে উচ্ছ্বাস, সেই পূর্ণতা, সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে কিছুক্ষণের মধ্যে এখান থেকে হয়তোবা শিক্ষার্থীরা তারা বের হতে শুরু করবেন, এমনটি আমরা এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। সেই অপেক্ষায় কিন্তু এখন আছেন অভিভাবকরাও আছেন, আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তারাও কিন্তু সেই সময়ের অপেক্ষায় রয়েছি। তো ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ সাজিদ। আমরা দেখছিলাম কেন্দ্রীয় কারাগার থেকে শিক্ষার্থীদের মুক্ত হবার সবশেষ খবর। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
9 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবার পালিত হলো দ্রোহ যাত্রা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, আইনজীবী সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় গান, পথনাটক সহ বিভিন্ন প্রতিবাদী পরিবেশনাও হয়। পরে প্রেস ক্লাবের সামনে থেকে দ্রোহযাত্রা শুরু হয়, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃত সবাইকে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার জোরালো দাবি তোলা হয়। ছাত্র জনতার জন্য 9 দফা দিয়েছি, সেই 9 দফা যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা সারাক্ষণ মাঠে থাকবো। সাধারণ ছাত্র হিসেবে আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা আজকের এই ক্ষণকে উপযুক্ত মনে করছি। আমাদের ভাই বোনদের রক্ত আমরা কখনো বিচার দিতে দেব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এর আগে জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রাজধানীতে বাইতুল মোকাররম ও সায়েন্স ল্যাবে এবং বরিশাল, চট্টগ্রাম সহ দেশের অনেক স্থানে বিক্ষোভ মিছিল হয়। রাজধানীর বাইতুল মোকাররম থেকে শুরু করা মিছিল পল্টন মোড়, প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা, কিন্তু তাদের বাধা দেয় পুলিশ। পরে মিছিলটি নিয়ে আবার প্রেস ক্লাবের দিকে ফিরে যান তারা। অন্যদিকে রাজধানীর সায়েন্স ল্যাবেও জুমার নামাজের পরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা এ সময় কাঁটাবন, এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করেন। অন্যদিকে জুমার নামাজের আগে পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল বের হয়। এ সময় স্লোগানে 9 দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে আন্দোলনকারীরা নগরীর নিউ মার্কেট মোড়ে জড়ো হন। গণমিছিলটি নগরীর টাইগার পাস মোড়ের দিকে গিয়ে শেষ হয়। এদিকে বরিশালে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজ শেষে বরিশাল বিএম কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে, যা নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সাধারণ ছাত্র হিসেবে আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা আজকের এই ক্ষণকে উপযুক্ত মনে করছি। যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা সারাক্ষণ মাঠে থাকবো। যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের সন্তানেরা দাঁড়িয়েছে, তরুণরা দাঁড়িয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের সুস্থ শিক্ষাঙ্গন, আমরা এটাই চাই। আমরা এখানে দোয়া মাহফিল করব, তারপর আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আবার বাসায় চলে যাব। বিএম কলেজ নতুল্লাবাদ আমরা এখানে আসি, আমরা বিষয়টা অবজার্ভ করছি। আমরা এরকম কিছু হলে তারপর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিই। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও গণগ্রেপ্তার হয়েছে দাবি করে তার প্রতিবাদ করেছে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। সকাল 11টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে এই প্রতিবাদ করেন শিল্পীরা। বৃষ্টির জলে বারবার মুছে গেলেও একটি সাদা কাপড়ে কোটা আন্দোলনে নিহত হওয়া শিক্ষার্থীদের স্মরণে তাদের নাম লেখেন শিল্পীরা। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেপ্তার ও মামলা বন্ধ, কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেয়া, কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সকল হত্যার তদন্ত ও বিচার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে আশপাশের এলাকার বাসিন্দারাও এই কর্মসূচিতে অংশ নেন। সময় এসছে বাইরে এসে ওদের পাশে দাঁড়ানো। দিনে দিনে আমরা যা দেখেছি, যে অন্যায় অবিচার দেখেছি সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে, সেটা একেবারে একটা অনৈতিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু। এবং এইখানে আমার কাছে আমাদের যে কর্মসূচি, আমরা আমাদের ভাষায় আমাদের মতো করে তাদের পাশে আছি। আমরা তো গণতান্ত্রিকভাবে আমাদের দাবি, আমাদের চাওয়াগুলো উপস্থাপন করতেই পারি। কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় সারা দেশে নিহত 4 জন সাংবাদিকের হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে তথ্যমন্ত্রীকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার কারওয়ান বাজার
বৃহস্পতিবার কারওয়ান বাজারে আমরা গণমাধ্যম কর্মী আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন যে 4 জন সাংবাদিক নিহত হয়েছে তারা গুলিতেই নিহত হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সব ধরনের গুলির ঘটনা বন্ধ করা সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকরা। শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, এইচএসসি পরীক্ষার্থী কেউ আটক থাকলে তাদের ছাড়ানোর ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও টিসিবির কার্যক্রম চালু রয়েছে। নিত্যপণ্যের দর সহনীয় রাখতে কাজ করছে সরকার। এর আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে দক্ষিণ সিটির রাজারবাগে টিসিবির 2টি বিক্রয় স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। জানান, পণ্যের সরবরাহ আরও বাড়ানো হবে। জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে, তবে দাম দেখে পণ্য কেনার আহ্বান জানান প্রতিমন্ত্রী। গত 10-12 দিন ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা আমাদের মালামাল সব দেওয়া শেষ করতে পারি নাই, যে আমরা শুক্রবারেও এবং শনিবারেও আমরা আমাদের এই মাল দেওয়া আমরা চালু রাখবো। সাপ্লাইটা বাড়াইতে হবে। প্রথম কথাটা হলো, আমাদের যে কোল্ড স্টোরেজগুলি আছে যেখান থেকে আমাদের আলু আসে, সেইখানে কিন্তু মিল গেটে 40 থেকে 45 টাকায় তারা দিচ্ছে। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওইটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ আমরা দূরত্ব ভেদে এটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী রবি ও সোমবার উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ, হতে পারে ভারী বৃষ্টিপাত, যার প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সাথে বজ্রপাতের মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা বাংলাদেশে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে। এই অবস্থায় থাকার কারণে সারা বাংলাদেশে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে 3 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3রা আগস্ট থেকে 4ঠা আগস্ট পর্যন্ত উপকূলীয় এলাকা বাদে অন্যত্র বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কম থাকবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাতের আধিক্য বেশি থাকবে। 5 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় বৃদ্ধি পেতে পারে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক।
তীব্র বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার 3 প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও চীন। ভারতের কেরালার ওয়েনাডে এলাকায় ভূমিধসের দুদিন পরও নিখোঁজ রয়েছে 250 মানুষ। কেরালা রাজ্যের এক জেলাতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত 289। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে দাঁড়ানোয় প্রাণহানি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের কেদারনাথে বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 14 জনের। 700-র বেশি তীর্থযাত্রীকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। চলছে উদ্ধার কাজ। হিমাচল, কর্ণাটক, জম্মু কাশ্মীর এমনকি রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টি বন্যায় প্রাণ গেছে অনেকের। পাকিস্তানের লাহোরে 44 বছরের রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিতে প্রাণ গেছে 4 জনের। খাইবার পখতুনখোয়ায় এ সংখ্যা 24। অন্যদিকে টাইফুন গায়েমির আঘাতে চীনের হুনান প্রদেশে মৃতের সংখ্যা 30 ছাড়িয়েছে। নিখোঁজ অনেকে। এক ধাক্কায় 17,500 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এর মাধ্যমে মোট জনবল 15% কমিয়ে ফেলবে বহুজাতিক প্রতিষ্ঠানটি। প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বৃহস্পতিবার জানান, 2025 সালে $1,000 কোটি খরচ বাঁচানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্টেল কর্পোরেশন। এজন্য বছরের চতুর্থ প্রান্তিকের লভ্যাংশ স্থগিত করবে ইন্টেল। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব বাজার প্রত্যাশার চেয়ে অনেকটা কম হবে বলেও আভাস দেওয়া হয়। এর আগে এপ্রিল থেকে জুনের দ্বিতীয় প্রান্তিকে $100 কোটি ক্ষতি গুনেছে ইন্টেল। এ খবরে এরই মধ্যে ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইন্টেল স্যান্টা ক্লারার শেয়ার দর 20% পড়ে যায়। এর ফলে প্রায় $2,500 কোটি বাজার মূল্য হারায় প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার পুঁজিবাজারে সামগ্রিকভাবে 7% দর হারিয়েছে ইন্টেল। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।